ইডিয়েট! আরে তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? তুই ওই দিনও বেয়াদবি করেছিলি আর আজও বেয়াদবি করলি। তুই জানিস ও আমার কত দামি কাপড় নষ্ট করে দিয়েছে? এই ড্রেসটার দাম জানিস? কিরে তুই কি অনেক বড় গুন্ডা হয়ে গেছিস নাকি? সাহেব আপনি একটু নামো তো। কিরে বয়রা নাকি? কানে শুনতে পাস না? এতবার হর্ন দিচ্ছি, সর সামনে থেকে। আমি তো কানে ঠিকই শুনতে পাই, কিন্তু আমার মনে আপনারা চোখে দেখতে পান না। রাস্তার পাশে এত জায়গা পড়ে থাকতে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চাপিয়ে যেতে হবে? পাশ দিয়ে তো যেতে পারতেন। একে তো রাস্তার মাঝে শুয়ে আছিস, তারপর আবার মুখে মুখে তর্ক করছিস। আর দেখতে তো গাইয়া, ভাব নিচ্ছে বড় লোক। আমি তো গাইয়া ম্যাডাম, আমি আর কই বড় লোকই ভাব নিলাম। আপনারা তো খুব শহরের মানুষ, খুবই শিক্ষিত, কিন্তু এখন তো দেখছি মূর্খের মতো কাজ করছেন। রাস্তায় এত জায়গা পড়ে থাকতে আমার গায়ের উপর দিয়ে গাড়ি চাপিয়ে দিয়ে যাচ্ছে। গলা নিচু করে কথা বল। তোর মতো গাইয়ার কোনো যোগ্যতা নেই আমাদের সাথে এভাবে কথা বলার। এখন ওঠ রাস্তার মাঝখান থেকে। আমার খেতে পানি সেচের কাজ চলছে, এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। আপনারা পাশ দিয়েই চলে যান। স্টুপিড একটা। আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছে, আর এর জন্য ওয়েট করলে তো আরো লেট হয়ে যাবে। তুমি এক কাজ করো, সাইড দিয়ে গাড়িটা নিয়ে চলো। এসব অশিক্ষিত গাইয়াদের সাথে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চলো। নীলা, তোমার ভাইয়া তো এখনো আসলো না। কবে আসবে তোমার ভাইয়া? ভাইয়া একটা কাজে শহরে গেছে, আসতে এখনো 1 সপ্তাহ লাগবে। তাহলে এতদিন আমরা এখানে কি করব? চলো না একটু ঘুরে আসি। চলো, তোমাকে আমার ভাইয়ার প্রজেক্টগুলো ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো। আচ্ছা নীলা, একটা কথা বলো তো, তোমার ভাইয়া এত দ্রুত বড়লোক হলো কি করে? আসলে আমার ভাইয়া যখন চাকরি খুঁজছিল, তখন এক বড়লোক ব্যক্তির সাথে দেখা হয়। উনি আমার ভাইয়াকে চাকরিতে রাখে, আর উনি আমার ভাইয়ার কাজে এতটাই খুশি হন যে ভাইয়াকে উনি ম্যানেজার বানিয়ে দেন। আর এখন আমার ভাইয়ার বেতন লক্ষ লক্ষ টাকা। আর এই যে জমিগুলো দেখছো, সব আমার ভাইয়ার। বাহ, তাহলে তো তোমার ভাইয়া অনেক বড়লোক। তা তো অবশ্যই। আর তুমি জানো, আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, আর আমার সব শখ পূরণ করে। তা তো করবেই, তুমি তোমার ভাইয়ার একমাত্র ছোট বোন বলে কথা। আচ্ছা তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ার নাম শুভ্র ডিএস। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে আমার ভাইয়ার ফার্ম হাউসটা দেখিয়ে নিয়ে আসি। চলো। ছোট, নতুন যে জমিটা তরমুজ ক্ষেত করার সিদ্ধান্ত নিলাম, এটা কি ঠিক হলো? তোর কি জানা আছে যে ধানি জমিতে তরমুজের ফলন ভালো হবে কিনা? না ভাই, এটা তো আমার জানা নেই, আশেপাশে খোঁজ নিয়ে দেখতে হবে। তুই আশেপাশে কোন নদী অথবা পুকুর আছে কিনা সেটা খেয়াল কর, কারণ সেচের ব্যবস্থা ভালো না হলে তরমুজের ফলন ভালো হবে না। আর আমি খোঁজ নিয়ে জানলাম ভালো বীজেরও দরকার আছে। ম্যাডাম, ও আপনাকে খেয়াল করেনি, আপনি ওকে মাফ করে দিন। ইডিয়েট! আরে তোর সাহস কি করে হয় ওর হাত ধরার? তুই ওই দিনও বেয়াদবি করেছিলি আর আজও বেয়াদবি করলি। তুই জানিস ও আমার কত দামি কাপড় নষ্ট করে দিয়েছে? এই ড্রেসটার দাম জানিস? ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে ড্রেসের দাম দিয়ে দেবো। কত টাকা বলুন, আপনি নতুন আরেকটা কিনে নিতে পারবেন। কত টাকা আছে তোর কাছে? তুই টাকার গরম দেখাচ্ছিস আমাকে? আমার এই ড্রেসের দামের সমান তোর সারা জীবনের ইনকামও না। তোদের কপাল ভালো আমার ভাইয়া এখানে নেই, যদি ভাইয়া এখানে থাকতো না তোদের খবর ছিল। মানলাম আমরা ভুল করেছি, তার জন্য ক্ষমাও চাচ্ছি, আপনার পোশাকের দামও দিতে যাচ্ছি, কিন্তু তারপরও আমাদের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে। আমরা সব মুখ বুঝে সহ্য করছি, এরপরে কিন্তু আর একটুও সহ্য করব না। স্টুপিড গাইয়া কোথাকার! আসতে দে আমার ভাইয়াকে, তারপর তোদের দেখে নিব। সৈকত চলো তো। হ্যাঁ চলো। আরে শুভ্র, তোমার কপাল কিভাবে ফাটলো? আর বলবেন না সাহেব, ওই যে জুয়েল আছে না? কোন জুয়েল? ওই জুয়েল যে ওর বোনের বিয়ের জন্য আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওর জমি বিক্রি করেছে, তাই আমি গিয়েছিলাম টাকাটা আদায় করতে।
টাকা তো দেয়নি, বরঞ্চ মেরে দেখেন কি করেছে। শুধু তাই না সাহেব, ও আরো এটাও বলেছে যে কারোর ক্ষমতায় নেই ওর থেকে টাকা আদায় করার। ও এখন জমি বিক্রি করা টাকা দিয়ে নেশা করছে। কি ওর এত বড় সাহস! দেখছি। তুমি এক কাজ করো, তরমুজ খেতে যারা কাজ করছে ওদের মজুরিটা দিয়ে দাও। চল। এবার ওই জুয়েলের একটা উচিত শিক্ষা হবে। কেউ গেল না আমার সাথে, তাতে কি ভয় পায় ভয়। আমি যদি জিতে যাই কোনো ব্যাপার না, আমি একাই খেলবো। তুই থাকিস আমার সঙ্গে, তুই আমার সঙ্গে। নাম তো এই জুয়েল, শুনলাম তুই আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি তোর বোনের বিয়ের জন্য, সেটা নাকি ফেরত দিবি না? টাকা? কিসের টাকা? কে তুই? আমি কোনো টাকা ফাকা দিতে পারবো না, যা এখান থেকে। আমি যাব? হারামজাদা, জমি বিক্রি করার টাকা দিয়ে এখানে বসে মদ গিলছিস? তুই মনে হয় ভুলে গেছিস সেদিনের কথা। আমার পা ধরে তোর বোনের বিয়ের জন্য টাকা চেয়েছিল আমার কাছে। সাহেব, সাহেব আমাকে সাহায্য করুন। আরে কান্না কেন করছো? কি হয়েছে তোমার? সাহেব আমাকে সাহায্য না করলে আমি আমার বোনের বিয়ে দিতে পারবো না সাহেব। আমি গ্রামের সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি। সাহেব আপনি আমাকে সাহায্য করুন। আমার বোনের বিয়ের জন্য সাহেব 2 লক্ষ টাকা লাগবে। টাকা না পেলে সাহেব আমার বোনের বিয়ে দিতে পারবো না। আর এই বিয়েটা ভেঙে গেলে আমি আমার বোন কোথাও মুখ দেখাতে পারবো না। দয়া করে আমাকে টাকাটা দিন সাহেব, আপনি আমার শেষ ভরসা। আমি আপনার সব টাকা দিয়ে দেবো। আমার একটা জমি ছাড়া আর তেমন কিছু নেই। ওই জমিতে ফসল চাষ করে আপনার সব টাকা শোধ করে দেবো। আপনি দয়া করে আমাকে টাকাটা দিন। আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না সাহেব। আরে তুমি কান্নাকাটি করো না। এই শুভ্র, 2 লক্ষ টাকা দাও। জি সাহেব। এই টাকাগুলো নাও, তোমার বোনের বিয়ে দাও। ধন্যবাদ সাহেব, আমি আপনার সব টাকা শোধ করে দেবো সাহেব। সাহেব আমি আসি তাহলে। যাও। শুভ্র, ওই পাশের জমিগুলো, ওর মাঝখানে যে আলটা আছে, আমার কাছে মনে হয় এসব আমি টাকা পয়সা দিতে পারবো। জুয়েল, তোকে আমি শেষবারের জন্য বলছি, টাকা দিবি কিনা বল। আরে বললামই তো, আমি কোনো টাকা দিতে পারবো। কি বললি? আবার বল। এই হারামজাদা, জমি বিক্রির টাকা দিয়ে নেশা করছিস? টাকা দিবি কিনা বল। বল! যে তোকে বিপদের সময় এত বড় সাহায্য করলো, তার কথাই ভুলে গেছিস? সাহেব আমার ভুলে গেছে সাহেব, আমি আপনার টাকা দিচ্ছি সাহেব, আমি মারবেন না সাহেব। এই নেন। এই দেখো, এই সব জমিও আমার ভাইয়ার। তাই? হ্যাঁ, চলো তোমাকে আরো জমি দেখাই। হারামজাদা, তোর সাহস কি করে আমার গার্লফ্রেন্ডের হাত ধরা? আমি না ধরলে উনি পড়ে যেতেন। যেতাম পড়ে, তারপরে তুই আমাকে টাচ করবি? ছোট লোকের বাচ্চা। দেখুন, আপনারা কিন্তু অনেক বেশি বলছেন। ভাইয়ের কলার ছাড়ুন, আপনারা এখনো জানেন না উনি কে। আর তোরা হয়তো জানিস না যে আমার ভাইয়া কি। দেখুন, না আমি কারো ব্যাপারে কিছু জানতে চাই, না নিজের ব্যাপারে কিছু বলতে চাই। আমি আপনার কথা চুপচাপ শুনছি, কারণ আপনি একটা মেয়ে, আর আমার পরিবার আমাকে শিখিয়েছে কিভাবে নারীদেরকে সম্মান করতে হয়। একে তো তুই ওর গায়ে হাত দিয়েছিস, আবার বলিস সম্মান করিস। এই তো নারীদের প্রতি সম্মান। সুযোগ পেয়ে ছুঁয়ে দিলি। সৈকত, তুমি শুধু ভাইয়াকে আসতে দাও, তারপর ওকে দেখছি আমি। ভাইয়া, ওর জন্য তো আমি একাই 100। ছাড়ো, তুমি এই গায়ের গায়ে হাত তুলছো কেন? শুধু
শুধু শুধু ছুঁচো মেরে হাত গন্ধ করো না, চলো এখান থেকে। ভাই, ওরা আগুন নিয়ে খেলছে, ওরা হয়তো জানে না এই আগুনে ওদের তছনছ করে দিতে পারে। অনেক হয়েছে ভাইয়া, এবার ওরা যদি কিছু বলে ওদের ছাড়বো না কিন্তু। আপনার দিকে তাকিয়ে কেউ কথা বলতে সাহস পায় না, আর ওরা আপনাকে মারতে যাচ্ছে। আরে বাদ দিতে ওদের কথা, ওরা অনেক ছোট মনের মানুষ, তাই এরকম বলছে। তুই কাজ কর। ভাই, আপনার কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। আমি এক কথার মানুষ, আপনি খালি ছবিটা পাঠান। ছবি লাগবে না, ও আমাদের চোখের সামনেই আছে। আর কাজটা তোমরা এক্ষুনি করবে, আমরা চাই ও আমাদের চোখের সামনে মার খাক। ভাই, এর জন্য আপনাকে ডাবল টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, টাকা সময় মতো পেয়ে যাবে। আমি লোকেশন পাঠাচ্ছি, তোমরা এক্ষুনি এসে ওর ব্যবস্থা করো। ঠিক আছে, এই চল। কিরে, আর কতক্ষণ লাগবে তোর? ভাইয়া আর অল্প একটু, তারপরে এই জমির কাজ শেষ। আচ্ছা, দ্রুত কর। বস, কিরে, তুই কি অনেক বড় গুন্ডা হয়ে গেছিস নাকি? সাহেব, আপনি? সাহেব, আমি ভেবেছিলাম অন্য কেউ, আমি জানতাম না আপনি। এই চল। দূর মিয়া, কাকে মারতে পাঠান? পাগল হয়ে গেছেন নাকি? ভাইয়া, এই কাজ মনে হয় ওদেরই। ভেবেছিলাম তোরা শুধরে যাবি, কিন্তু না। কুকুরের লেজ যেমন ঘি দিয়ে টানলে সোজা হয় না, তোরাও ঠিক তেমনই সোজা হবি না। আমাকে মারার জন্য ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলি, ওগুলো আমারই লোক। তোদের পোশাকটাই শুধু দামি, কিন্তু মনটা একদম সস্তা, আর চিন্তা ভাবনাটাও। তুই কিন্তু বেশি বেশি বলছিস, আর যদি কিছু বলিস তাহলে আমি আমার ভাইয়াকে ডাকবো, তখন কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাইয়া ভাইয়া ভাইয়া, ডাক তোর ভাইয়াকে, দেখি কত ক্ষমতাশালী সে। আজ তার সাথে একটু পরিচয় হয়েই নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ বোন, বল। ভাইয়া, কোথায় তুমি? এখানে তোমার জমির পাশে এক বেয়াদব অশিক্ষিত গরিব আমার সাথে বেয়াদবি করছে, আর আমার বন্ধুর গায়েও হাত তুলেছে। তুমি তাড়াতাড়ি আসো ভাইয়া। কি? আচ্ছা, তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, এবার দেখ তোর কি অবস্থা হয়। ভাইয়া, ওই যে বেয়াদবটা, মারো ওকে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই ছোটু, এই বেয়াদবটা কে রে? সেটা আপনি নিজেই দেখে নিন। এই, তুই কে রে? সাহেব, আপনি? সাহেব, আমি জানতাম না যে এটা আপনি। সাহেব, সাহেব, আমার ভুল হয়ে গেছে সাহেব, আমায় মাফ করে দিন সাহেব। তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা জানো উনি কে? উনি কে ভাইয়া? উনি কে? শোন, আমি যখন একটা চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরছিলাম, মাথা গুঁজার একটু ঠাইও আমার ছিল না, তখন এই সাহেবই আমাকে আশ্রয় দিয়েছিল। আর এই চাকরিটাও না ওনারই দেওয়া। চেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে, আশেপাশে কাউকে দেখছিও না।
কোনো বাড়িও নেই। যদি একটু পানি খেতে পারতাম তাহলে কি। উফ, আমি আর পারছি না, নদীর পানি খাবো। ভাই ভাই কি হলো? তুমি এভাবে পড়ে আছো কেন? কথা বলো। পানি পানি, আমি পানি খেতে মাথা ঘুরে। সে কি, তুমি নদীর পানি খেতে যাচ্ছিলে? তুই দ্রুত পানি নিয়ে যা। ওঠো ভাই, ওঠো ওঠো। এ নাও পানি। নাও। আস্তে। বলো ভাই, তোমার কি হয়েছে? ভাইয়া, আমি আসলে একটা চাকরির খোঁজে বের হয়েছিলাম। চাকরি তো পাইনি। এখন তো দেখছি পৃথিবীতে বেঁচে থাকাই দায়। ধার দেনা করে বহুত কষ্টে পড়ালেখাটা শেষ করেছি, কিন্তু কোথাও কোনো চাকরি নেই। আমার একটা ছোট বোনও আছে, ওকে দেখার মতো আমি ছাড়া কেউ নেই। কিছুদিন পর বোনের বিয়ে দিতে হবে। কিভাবে দেব ওর বিয়ে? কিভাবে শোধ করবো এই ঋণের বোঝা? এখন আমার কাছে মরা ছাড়ার কোনো উপায় নেই। কি বলছো কি তুমি? মরে যাবে? মৃত্যু কি কোনো সমাধান নাকি? আমার কাছে একটা রাস্তা আছে। এতে তোমার ঋণও শোধ হবে, তোমার বোনের বিয়েও দিতে পারবে, আর ওর ভালো ভবিষ্যৎ হবে। কি রাস্তা ভাইজান? তোমাকে চাকরি আমি দেব। আমার অনেক জায়গা জমি আছে, আমি একা সেগুলো দেখাশোনা করতে পারি না। এইসব হিসাব নিকাশ রাখার জন্য আমার একজন শিক্ষিত মানুষ প্রয়োজন। আমি সেটা পেয়ে গেছি। আজ থেকে তুমি আমার ম্যানেজার। তুমি সবকিছু দেখাশোনা করবে। একটা সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চলো আমার সাথে। কিন্তু ভাইয়া, তুমি তো বলেছিলে এসব জমি তোমার। আমার না, এগুলো সব আমার সাহেবের। আমি তো শুধুমাত্র এগুলো সব দেখাশোনা করি। তোর এই যে সব শখ আহ্লাদগুলো আমি পূরণ করতে পারি শুধুমাত্র এই সাহেবের জন্যই। আর তুই কিনা সেই সাহেবের সাথে বেয়াদবি করলি। যা, সাহেবের কাছে মাপ চা, যা। সরি স্যার। সরি স্যার। ভাইয়া, আসলে উনি যেসব পোশাক পরে থাকেন তাতে আমি কখনোই বুঝতে পারিনি যে উনি এত বড় মাপের মানুষ। পোশাক দেখে কাউকে বিচার করা তোর উচিত হয়নি। সাহেব এমনই। সাহেব এমনভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজ আমি যা, সবকিছুই এই সাহেবের জন্য। উনি আমার কাছে ফেরেশতার মতন, আর তোরা কিনা তার সাথেই বেয়াদবি করলি। স্যার, আমাদেরকে মাফ করে দিন। হ্যাঁ স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। তোমাদের কথা আমি অনেক আগে থেকে জানতাম যে তুমি শুভ্রর বোন। আচ্ছা, তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম শুভ্র ডিএস। আচ্ছা আচ্ছা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে আমার ভাইয়ের ফার্ম হাউসটা দেখিয়ে নিয়ে আসি। চলো। তোমার ভাই খুব ভালো মনের মানুষ। তোমার ভাই আমাকে বলতো, সাহেব আমার একটা বোন আছে, আমি তাকে অনেক ভালোবাসি, দুনিয়ার সকল সুখ আমি তাকে দিতে চাই। তুমি সেই বোন। আমি ভাবতে পারিনি তোমার ভাই একরকম আর তুমি তার পুরোটা উল্টো। সাহেব তোমাদের ব্যবহার চুপচাপ মেনে নিয়েছেন, কারণ তুমি শুভ্র ভাইয়ের বোন। না হলে যে হাত তুমি সাহেবের উপরে উঠিয়েছিলে সেই হাতের ব্যবহার আর কখনো করতে পারতে না। শহরে থাকো বলে কি গ্রামের মানুষদেরকে মানুষ বলে মনে করো না? তোমরা শহরে থাকতে পারো, কিন্তু গ্রামের মানুষদের থেকে কোনো কিছুতে উপরে উঠতে পারবে না। না পারবে শিক্ষায়, না পারবে মানুষকে সম্মান করায়, না পারবে সংস্কৃতিতে। সেজন্য কাউকে দেখা মাত্রই তাকে জাজ করা উচিত নয়। ডোন্ট জাজ টু কুইকলি। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। মানে পোশাক দেখেই কাউকে বিচার করবে না। পোশাকের ভিতরে ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। ভাই, তুমি এদেরকে শহরে পাঠানোর ব্যবস্থা করো। এরা গ্রামে থাকলে গ্রামের পরিবেশটাকে নষ্ট করে দেবে, কারণ এরা সংস্কৃতি ভুলে গেছে, অপসংস্কৃতির দিকে ঝুঁকে গেছে ওরা। আমরা গ্রামের সহজ সরল মানুষ, সহজ সরলভাবে বাঁচতে চাই। ওদেরকে শহরে পাঠিয়ে দাও। জি সাহেব, তোরা এখনই শহরে চলে যা। তোরা আর কখনোই গ্রামে আসবি না। যা, চলে যা।
যা